মানে হ্যারি কেইন এটা মিস করলেন। কি অবিশ্বাস্যভাবে তিনি এটা মিসই করে ফেললেন। মাত্র কয়েক গজ দূর থেকে হ্যারি কেইন শটটাকে বার পোস্টের মধ্যেই রাখতে পারলেন না। হ্যাঁ, যদি তিনি ওই ২ পাশের ২ পোস্ট, উপরের বার এই তেকাঠের মধ্যে শটটা রাখতেন, তারপরও ঘানার ডিফেন্ডারের ধরেন গায়ে লেগে গেল। ধরেন ঘানার গোলকিপার অবিশ্বাস্য একটা সেভ করল। তারপরেও এখানে যথেষ্ট সমালোচনার সুযোগ থাকতো যে হ্যারি কেইনের মতো ওয়ার্ল্ডের প্রবাবলি বেস্ট নাম্বার 9, সিউরলি ৩ জন সেরা নাম্বার 9 এর একজন, তিনি কেন গোলটা করতে পারবেন না? আর ওই কয়েক গজ দূর থেকে যখন তিনি বলটাকে বার পোস্টের মধ্যেই রাখতে পারেন না, এবং সেইটা ৮৭তম মিনিটের ঘটনা, এবং সেইটা খেলা যখন গোলশূন্য, তখন আসলে হতাশাটা সহজেই বোঝা যায়। হ্যারি কেইনের এই ব্যর্থতা আসলে পুরা ইংল্যান্ড দলেরই ব্যর্থতার প্রতিচ্ছবি, এবং একেবারেই টিপিক্যাল ইংল্যান্ড। প্রথম ম্যাচটাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে তাদের জয়। টমাস টুখেলের সেই যে কৌশলের ব্যাপক প্রশংসা চারিদিকে। ক্রোয়েশিয়ার মতো টিমের বিপক্ষে স্পেশালি সেকেন্ড হাফটাতে যেই নিয়ন্ত্রণ, যেই অডাসিটি নিয়েই আমি বলব ইংল্যান্ড খেলেছিল, তাতে মনে হয়েছে যে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য মেইন কন্টেন্ডার ইংল্যান্ড। আমি তো টুর্নামেন্ট শুরুর আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছি, সেই হিসাবে তাদেরকে ৫ নাম্বারে রেখেছিলাম। তবে প্রথম ম্যাচে সবগুলা বড় দলের পারফরম্যান্সের ভিত্তিতে আমার কাছে মোস্ট ইমপ্রেসিভ লেগেছিল ইংল্যান্ডকে। তাদেরকে আমি ওই হিসেবে ১ নাম্বারে রেখেছিলাম। এবং নেক্সট ম্যাচে ইংল্যান্ডের মতোই কাজ করল। ঘানার সঙ্গে তারা গোলই দিতে পারল না, ম্যাচটা ড্র করল। তাতে অবশ্য তাদের ধরেন ওই নকআউট পর্বে যাওয়াটা ঠেকবে না। ২ ম্যাচে ৪ পয়েন্ট। এখন ঘানারও কিন্তু ২ ম্যাচে ৪ পয়েন্ট, এবং হিউজ ক্রেডিট ঘানার, যেখানে তারা যেইভাবে পুরা টিমটা সেটআপ করেছে, যেভাবে তারা বাস পার্ক করেছে ডিফেন্সিভ সেটআপে, এক্সাক্টলি তারা ড্রয়ের জন্য খেলেছে এবং ড্রটাই তারা আদায় করে নিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে এই ড্রটা কার্লোস কিরোসের দলের জন্য নিঃসন্দেহে কৃতিত্বপূর্ণ। ইংল্যান্ডের জন্য, টমাস টুখেলের দলের জন্য অবশ্য অনেক চিন্তার, যেই দলগুলো এরকম বাস পার্ক করবে, এরকম ডিফেন্সিভ শেপে খেলবে, সেই ডিফেন্স ভাঙার আসলে তরিকাটা কি? ইংল্যান্ড তো সেইটা এই ম্যাচে খুঁজে পেল না। রাইট, ম্যাচটা যথেষ্ট বোরিং হয়েছে। ওয়ার্ল্ড কাপে এইবার প্রথম একটা ম্যাচ, যেটা ৪৬ নাম্বার ম্যাচ, প্রথম ৪৫টা ম্যাচে এমন ঘটনা একবারও ঘটে নাই যে ফার্স্ট হাফে ২ দলের কোনো দলের শটস অন টার্গেট একটাও হয়নি, শূন্য। সেটা ইংল্যান্ডও পারে নাই, সেটা ঘানাও পারে নাই। তো বুঝতেই পারছেন কিরকম বোরিং খেলাটা হয়েছে। হ্যাঁ, সেকেন্ড হাফে এসে পরিস্থিতিটা একটু চেঞ্জ হওয়ার চেষ্টা ইংল্যান্ড করেছে, তারা টেম্পোটা আপ করেছে। ঘানা সেই কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতেই চেয়েছে। কিন্তু ইংল্যান্ডের ট্র্যাজেডি হয়ে ওই লাস্ট মোমেন্টে, শুধু তো আর হ্যারি কেইনের ওই মিসটা না, অন্তত ২টা-৩টা অপরচুনিটি ইংল্যান্ড পেয়েছিল। বিগ টিম যারা ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার, তারা এরকম মোমেন্টে আসলে উইনিং গোলটা আদায় করে নিতে পারে। যেমন ধরেন ওই সময়টাতে ওই বুকায়ো সাকা, তিনি ওই রাইট সাইড থেকে একটা খুব ভালো শট খেলেছিলেন। ঠিক আছে, ওইটাতে আমি এক্সকিউজ করতে রাজি আছি, কেননা গোলকিপার ঘানার, তিনি খুব ভালো একটা ডাইভিং সেভ, রাইট সাইডে ঝাঁপিয়ে পড়ে তিনি সেটা না হয় করেছেন। কিন্তু ধরেন এর মিনিট কয়েক পরেই হ্যারি কেইনের মিসটা, তার আগে দেখেন যে রাইট সাইড থেকে যে বলটা আসলো, সেইখান থেকে নিকো রেইলি তিনি যে হেডটা করেছিলেন, ভেরি আনফরচুনেট, কেননা সেইটা বারে প্রতিহত হয়, কিন্তু প্রতিহত হওয়ার পর সেটা ফেরত চলে আসে হ্যারি কেইনের কাছে মাত্র কয়েক গজ দূরে বার পোস্ট থেকে, এবং তার বাঁ পায়ে ভলির জন্য একেবারেই পারফেক্টলি বলটা আসলে পড়েছে। হ্যারি কেইন সেটাকে বাঁ পায়ে যে ভলিটা করেন, সেটা স্লাইস হয়ে উপর, মানে বুটের হচ্ছে গিয়ে ঠিক জায়গা মতো না লাগার কারণে বার উঁচিয়ে চলে যায়। ফলে ইংল্যান্ড এই জায়গাটাতে, এইটাই এই ম্যাচের সবচেয়ে ক্লোজেস্ট ইংল্যান্ড এসেছিল, সেটা আমরা বলতে পারি। নিকো রেইলির হেডটা ওই বারে লেগে প্রতিহত হওয়া, এবং হ্যারি কেইনের এই ফলো আপটাতে এইরকমভাবে তারা, মানে বার পোস্টের মধ্যে বলটা রাখতে না পারা। ইংল্যান্ড এরপরও আরেকটা চান্স পেয়েছিল ইনজুরি টাইমের শেষ দিকে ৯৪তম মিনিটে মার্ক গেহির যে হেডটা, সেইটা গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছে, কিন্তু আসলে হেডে ওরকম পেসটা ছিল না, ফলে ওই ক্লিয়ারেন্সটা হবে ওইটা একটু প্রত্যাশিতই ছিল। ডিফেন্ডার ওই জায়গাটাতেই দাঁড়িয়েছিলেন। ইংল্যান্ড তাই এই ওয়ার্ল্ড কাপের ম্যাচটা ০-০তে ড্র করলো। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ইংল্যান্ড ০-০ ড্র করেছে, এইটা এরকম ১৩ নাম্বার ম্যাচ। হিস্ট্রিতে কোনো দলের আর এই নীল ড্রয়ে এত বেশি ম্যাচে ইনভলভ ছিল না। ফলে ইংল্যান্ড যে প্রথাগতভাবে যে বোরিং টিম,
সেইটা তো আসলে এই স্কোর লাইনটার নীল স্কোর লাইনের রেকর্ডটার সঙ্গে ইংল্যান্ডের নাম সংযুক্ত থাকায় সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তারপরেও এবার যখন প্রথম ম্যাচটা তারা ঐরকম খেলেছিল এবং খুবই তারা ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষেও তারা ওই অ্যাটাকিং ফুটবলটাই খেলেছে। তারা খুবই হাই এনার্জেটিক ফুটবলটাই তারা খেলেছে, হাই ইনটেনসিটির ফুটবলটা তারা খেলেছে। এই ম্যাচটাতে ঘানা তারা যে ডিফেন্সিভ সেট করেছিল সেইটার বিপক্ষে ইংল্যান্ড কিছুই করতে পারেনি। ঘানার ক্রেডিটটা দিতেই হবে, কেননা তারা আগের ম্যাচটা পানামার বিপক্ষে লাস্ট মোমেন্টে একেবারে ইনজুরি টাইপের গোলে তারা জিতেছে। এই ম্যাচটাও তারা ওই ম্যাচটা জিতেছে ১-০ তে, এই ম্যাচটা তারা 0-0 শেষ করলো। বিশ্বকাপে ২ ম্যাচে টানা এরকম নিজেদের জাল অক্ষত রাখা, ক্লিন শিট রাখা ঘানার ফুটবল হিস্ট্রিতে এই ঘটনাটা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে প্রথমবারের মতো ঘটলো। ফলে কার্লোস কিরোসের দল তো এখানটাতে ডিলাইটেড হওয়ার এভরি পসিবিলিটি রয়েছে। আজকেই আরেকটা ম্যাচ এখানটাতে রয়েছে অবশ্য, মানে ক্রোয়েশিয়ার যে ম্যাচটা আছে, ক্রোয়েশিয়া পানামা, সেই ম্যাচের রেজাল্টের উপর আসলে অনেক কিছু হয়তো আবার পরের ম্যাচ ফাইনাল যে ম্যাচটা সেটা নির্ভর করবে। ইংল্যান্ড তাদের লাস্ট ম্যাচ পানামার সঙ্গে খেলবে, যেই কারণে ইংল্যান্ডের ওই তুলনামূলক দুর্বল দল যেহেতু পানামা, সেই কারণে তাদের নকআউট পর্বে যাওয়া নিয়ে কোনো সংশয় নেই। ঘানার একটা চ্যালেঞ্জ রয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে তার আগে এই ক্রোয়েশিয়া পানামার ম্যাচের রেজাল্টটা কি সেইটার দিকেও আসলে তারা তাকিয়ে থাকবে। তবে ইংল্যান্ড এই ম্যাচটাতে তাদের আবারও ওই প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে যেতে হলো। প্রথম ম্যাচটা এত ভালোভাবে শুরু করার পর সেকেন্ড ম্যাচে এসেই যখন তারা ঘানার ডিফেন্সটা ব্রেক করতে পারল না এবং সেইখানটাতে বারবার তাদের ক্যাপ্টেন হ্যারি কেনকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। ওই শটটা হ্যারি কেন কিভাবে বার পোস্টের মধ্যেই রাখতে পারলেন না, এইটা কিন্তু তার মানের স্ট্রাইকারের কাছ থেকে বিস্ময়কর।